আইএএস অফিসার, ঠিক আছে? তিনি সমস্ত কিছু জানেন, তার সমস্ত কিছু নখদর্পণে আছে। তা তিনি যেমন গাইড করবেন, যেমন পরামর্শ দেবেন, যেমন বলবেন, যেখানে সই করতে বলবেন সেখানে শুধু সইটা করবেন, বাস, হয়ে গেল। ঠিক আছে? তো এই যে জায়গাতে কিন্তু যাওয়াটা খুব কঠিন নয়, অসম্ভব নয়। ঠিক আছে? এই জায়গাতে যাওয়াটা খুব অসম্ভব নয়, খুব কঠিনও নয়। শুধু আগে থেকে, এবং সেটার জন্য যে বিরাট সায়েন্সে বিরাট জ্ঞান হতে হবে, প্রচুর অঙ্ক পারতে হবে, প্রচুর ভৌতবিজ্ঞান পারতে হবে, এমনটা নয়। অনেকেই দেখা যাচ্ছে যে মাধ্যমিকে গিয়ে অঙ্কটা ভালো পারলো না, অনেকের ফিজিক্যাল সায়েন্সটা হলো না। ঠিক আছে? কারোর হয়তো ইতিহাসটা ভালো লাগে, কারোর ভূগোলটা ভালো লাগছে, কারোর বাংলাটা ভালো হচ্ছে, কারোর ইংরেজিটা ভালো হচ্ছে, সেও কিন্তু সিভিল সার্ভিসের জায়গাতে যেতে পারে। একজন ডাক্তার হতে গেলে তাকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেতে খুব তুখোড় হতে হচ্ছে, প্রচুর কম্পিটিশন, একটু এদিক ওদিক হলেই সে পাচ্ছে না। একজন ইঞ্জিনিয়ার হতে গেলে তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে খুব দক্ষ হতে হচ্ছে, নাহলে সে পারছে না। কিন্তু সিভিল সার্ভিসে যেতে গেলে ওইরকম কোনো ব্যাপার নেই যে আমি অঙ্ক না পারলে সিভিল সার্ভিস যেতে পারবো না, আমি ফিজিক্স না পারলে যেতে পারবো না, কেমিস্ট্রি না পারলে যেতে পারবো না, এমনটা কিন্তু নয়। কিন্তু এই বিষয়গুলোতে আমরা যখন এখন শিখছি, এখন এই বিষয়গুলো আমরা ভালো করে শিখবো, এই বিষয়ে আমাদের দক্ষতা অর্জন করব। ঠিক আছে? কিন্তু আমি যদি নাও পারি, তাও কিন্তু আমার জন্য সিভিল সার্ভিসের রাস্তাটা খোলা থাকছে। সিভিল সার্ভিস এমন একটা জায়গা সেটা থাকছে। এবার দেখো, সিভিল সার্ভিস আরেকটা তার ভালো দিক হচ্ছে যে সিভিল সার্ভিসে প্রত্যেক বছর অ্যাপয়েন্টমেন্ট হবেই হবে, কেউ আটকাতে পারবে না। কেন আটকাতে পারবে না? কারণ দেশটা তো চলবে, সরকারটা তো চলবে, সরকারের দপ্তরগুলো তো চলবে, তার জন্য যে অফিসার লাগে সেটা তো লাগবেই। সেগুলো তো ফাঁকা রেখে সরকারটা চলবে না, দেশটা চলবে না। ফলে প্রত্যেক বছর রাজ্যে এবং কেন্দ্রে অফিসার নিয়োগের কাজটা হতেই থাকবে। সরকারি যেসব অফিসার, সেই নিয়োগের কাজটা কিন্তু অবশ্যই হবে, এবং সেটা কখনো বাদ পড়ে না। শিক্ষক নিয়োগ 10 বছর হচ্ছে না, লোকের মন খারাপ, কিন্তু প্রত্যেক বছর ডব্লিউবিসিএস অফিসার নিয়োগ হয়, প্রত্যেক বছর আইএএস অফিসার নিয়োগ হয়, কম হোক আর বেশি হোক, প্রত্যেক বছরই কিন্তু হতে থাকে। ঠিক আছে? তো সেই জন্য আমাদের যেটা টার্গেট আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করব, চলার পথে অনেকগুলো জায়গা আছে, সেখানে যার যেখানে ভালো লাগে সেগুলোতে যাবে, কিন্তু সিভিল সার্ভিস আমাদের পাখির চোখ। আমরা সিভিল সার্ভিসের জন্য বিশেষ করে ভাবনা চিন্তা করছি। আর তাৎক্ষণিকভাবে আমাদের সামনে এখন কি আছে, কি রাখা হয়েছে টার্গেট? কি? ক্লাস 8-এর স্কলারশিপ পরীক্ষা, তাই তো? শুধু ক্লাস 8-এর স্কলারশিপ নয়, তার সঙ্গে কিন্তু অনেকগুলো অলিম্পিয়াড আছে। আমরা তোমাদের একদিন শুধু অলিম্পিয়াডের বিষয়টা জানাবো। তোমাদের সেদিন প্রথম দিন যারা এসেছিল তারা শুনেছ যে কিছু অলিম্পিয়াড আছে, যে অলিম্পিয়াডটা ক্লিয়ার করলে আমি ইসরোতে যেতে পারি, নাসাতে যেতে পারি, তাই না? মহাকাশ নিয়ে মানুষের তো চিরকালের কৌতূহল, কি আছে এই মহাকাশে, হ্যাঁ, কত কি রহস্য লুকিয়ে আছে, আমরা তো কিছুই জানি না, সামান্যই জানি। কতটুকুই বা আমরা জেনেছি, কত কি থাকতে পারে এই মহাকাশে, আরো কোনো জগৎ থাকতে পারে, আরো কোনো প্রাণী থাকতে পারে, সেখানেও জীবন থাকতে পারে। হ্যাঁ, সেই নিয়ে তো মানুষ চিরকালের কল্পনা। ফলে যারা অনেকেরই ইচ্ছে থাকে যে আমি মহাকাশ নিয়ে খুব পড়াশোনা করব, মহাকাশ নিয়ে কিছু কাজ করব, তো সেগুলো সেটা করতে গেলে সেটাও এখনই তুমি অলিম্পিয়াড দিয়ে তার যে প্রাথমিক জায়গাগুলো, যেগুলো খুব সুন্দর প্রতিষ্ঠান আমাদের দেশে ইসরো, বিদেশে নাসা, সেই জায়গা পর্যন্ত তুমি চলে যেতে পারো। বুঝতে পেরেছো? তুমি ভাবছো আমি কি যেতে পারবো? আরে তুমি না পারলে তোমার মতো কেউ না কেউ তো যাচ্ছে, কোনো না কোনো ক্লাস 8-এর ছাত্রছাত্রী তো যাচ্ছে। সেটা শ্রবণ থেকে না হয়ে সেটা হয়তো হয়তো দেখা যাচ্ছে সেটা কাঁথি থেকে হচ্ছে, শ্রবণ থেকে না হয়ে সেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর 24 পরগনা থেকে হচ্ছে, জলপাইগুড়ি থেকে হচ্ছে। তাহলে এই যে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো পরশুদিন, কয়েকজন র্যাঙ্ক করলো, করলো তো,
তাহলে আমাদের এখান থেকে কেউ না করলেও কাছাকাছি এগুলা থেকে অনেকে র্যাঙ্ক করেছে, মেদিনীপুর থেকে র্যাঙ্ক করছে, আরেকটা জেলা থেকে র্যাঙ্ক করছে, জেলা থেকেই তো র্যাঙ্ক করছে। তাহলে তুমি আমি কেন পারবো না? তোমরা কেন পারবে না? তোমরাও চেষ্টা করলে সেই জায়গাতে কেন পৌঁছতে পারবে না? তাহলে আমার হাতে 2 বছর এখনো সময় আছে, 3 বছর। আমি এখন ক্লাস 8-এ, তাই না? এখন আমি 8-এর আরো কয়েক মাস পাবো, পুরো 9 পাবো, পুরো 10 পাবো। তাহলে আমি যদি ওইরকম একটা টার্গেট করি, তাহলে কেন হবে না? সেরকম যদি আমি এগাই, তাহলে কেন আমার দ্বারাই কেন ওই সাফল্যটা আসবে না? বুঝে যাচ্ছে ওর কথাটা? তাহলে আমি যদি ভাবি তবে তো আমি পাবো। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হবে, তেজস্বী ভাবলে তেজস্বী হবে। ঠিক আছে? তুমি যেটা ভাববে, যেটা স্বপ্ন দেখবে, যেটা পেতে চাইবে, সেটা পাবে। তুমি যদি না ভাবো, স্বপ্ন দেখো, তুমি কি করে পাবে? আগের দিন একটা ওই ছবি এঁকে বুঝিয়েছিলাম, কি বলেছিলাম, একটা কথা খাতায় লিখতে বলেছিলাম। কে বলবে? একজন বলো। হিট হিট অ্যাবভ দ্য টার্গেট। তাহলে আমি ধরো ভেবে রেখেছি মাধ্যমিকে আমি 600 পাবো, তাহলে আমি কি 600 টার্গেট করবো? 600 টার্গেট করলে নেমে গিয়ে 550 দাঁড়িয়ে কি? তাহলে আমি যদি 650 টার্গেট করি, কমলেও 600 নিচে নামবে না। আমি যদি 680 টার্গেট করি, কমলে 650 হবে। আমি যদি র্যাঙ্ক করবো ভাবি, হয়তো 2-4 নম্বরের জন্য যদি নাও হতে পারে, আবার হতেও পারে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 131টা ছেলে র্যাঙ্ক করেছে, ছেলে মেয়ে। তাহলে আমি যদি এখন থেকে স্বপ্ন দেখি, এখন থেকে চিন্তা করি, ভাবি যে আমি ওই জায়গাটায় গিয়ে পৌঁছবো, 131, 120 জনের নাম আছে, তার মধ্যে আমার নামও দেখা যাবে, কিরকম আনন্দ হবে, তাই না? তুমি যখন ওই রকম জায়গায় পৌঁছবে, কিরকম আনন্দ হবে? বাবা মা কত খুশি হবেন, সকলের কত আনন্দ হবে। সারা জীবনের মতো একটা ইতিহাস তৈরি হয়ে যাবে আমার জীবন দিয়ে, হবে না? যা জানিস আমি মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলাম, কত গর্বের ব্যাপার হবে। তাহলে এই যে চিন্তাটা করছি, কোথায় ভাবছি এটা? এই ভাবনাটা কোথায় আসছে? আমাদের মনে আসছে, আসছে না? আবার মনে একটা ভয়ও আসছে, আমি কি পারবো এইসব? এত বলছেন, আমি শুনছি, আমি কি পারবো? তাহলে আমার মনে এরকম একটা স্বপ্ন আসছে, ভাবতে ভালো লাগছে। আবার আমার মনে একটা ভয় আসছে যে আমি কি পারবো, একটা সন্দেহ হচ্ছে। তাহলে দেখো, ভালো কাজটাও মনে হচ্ছে, খারাপটাও মনের মধ্যেই হচ্ছে। ঠিক আছে? তুমি যখন পড়তে চাইবে, তোমার মন বলবে মন দিয়ে পড়ে নি বাবা, ভালো করে জিনিসটা বুঝে নি। আবার মনটা বলবে ধুর, গিয়া তো পড়ে, অত পড়ার দরকার নেই, একটু জানলি, একটু পড়েই বলছে আমার সব হয়ে গেছে। মা জিজ্ঞেস করছে কি রে পড়েছে? হ্যাঁ আমার হয়ে গেছে। তারপর একটু খুঁটিয়ে জিজ্ঞেস করলে আর বলতে পারছি না। পরীক্ষায় লিখতে গিয়ে জানা জিনিস ভুল লিখে দিচ্ছি। ঠিক আছে? আমি বাড়িতে এসে বললাম সব সুন্দর লিখেছি, খুব ভালো হয়েছে পরীক্ষা। তারপর যখন খাতা বেরোলো, তখন দেখা গেল 40-এ 32 পেয়ে বসে আছি। কি রে, তোর এত ভালো পরীক্ষা হলো, 40-এ 32 পেলি কেন? 8 নম্বর কোথায় কেটে গেল? দেখা গেল ছোট ছোট ভুল কিছু হয়ে গেছে। কি করে ভুলটা হয়ে গেল? কারণ হচ্ছে ওগুলো যখন আমি পড়েছিলাম, তখন খুব মন দিয়ে পড়িনি। পড়েছি, একটু পড়েই ভেবেছি আমার হয়ে গেছে, কিন্তু ওর মধ্যে অনেক ছোট ছোট জায়গায় যে আমার হয়নি, আমি সেটা খেয়াল করিনি। তাহলে আমি যখন লিখতে গেছি, তখন ছোট ছোট জায়গাগুলোতে ভুল হয়ে গেছে, স্যাররা ওখানে নাম্বার কেটে দিয়েছে। তাই না? এটা হয় না? আমি ঠিক বলছি কিনা? এরকম হয় তো? তাহলে এই যে দেখো, সবটা সমস্ত কারসাজিটা মনের। স্বামী বিবেকানন্দ বলছেন, মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেছিলেন বলতো? বলো। স্যার আইজ্যাক নিউটন। কোথায় আবিষ্কার করেছিলেন? কোন ল্যাবরেটরিতে বসে গবেষণা করতে করতে আবিষ্কার করেছিলেন? পড়ার ঘরে পড়তে পড়তে আবিষ্কার করেছিলেন? লিখতে লিখতে? এইটার সঙ্গে যে গল্পটি বা ঘটনাটি যুক্ত আছে,
সেখানে বলা হচ্ছে যে স্যার আইজাক নিউটন যে কেমব্রিজ ইউনিভার্সিটি যেখানে পড়াতেন সেখানে একটি আপেল গাছ এখনো আছে। মনে করা হয় যে ওই আপেল গাছটার তলাতেই তিনি বসেছিলেন বা এই আপেল গাছটা তিনি দেখেই আপেল ওখান থেকেই তিনি আপেল পড়া দেখেছিলেন, এরকমই মনে করা হয়। যে সেই তিনি হয় সেই বাগানে ছিলেন কি আপেল গাছের তলায় বসেছিলেন কি ওই রকম কোনো জায়গাতে ছিলেন, তো সেই সময় আপেলটা পড়েছে। পড়তেই তার মনে একটা প্রশ্ন উঠেছে, আচ্ছা নিচে কেন পড়লো? এদিকেও যেতে পারতো, উপরেও যেতে পারতো, কেন নিচে পড়লো? তো সব জিনিস নিচে কেন পড়ে, তাই না? মানুষ তো চিরকাল দেখে আসছে। আইজ্যাক নিউটন তো তার আগের থেকে তো মানুষ আছে পৃথিবীতে, আরো অনেক চিন্তা মানুষ অনেক কিছু ভেবেছেন, তো তারা তাদের মাথায় তাদের মনে গিয়ে এটা ঠেকেনি নিচে কেন পড়ে। এরকম কত ঘটনা ঘটে যাচ্ছে প্রত্যেক দিন। আমরা কি সব ঘটনায় প্রশ্ন করি? তুমি কি প্রশ্ন করো? করো না। আমরা যে দেখেছি স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করলেন বলো? জেমস ওয়াট। তো সেখানে কি বললেন, কি কি বলা হয় যে ভাতের হাঁড়ির ঢাকনাটা কাঁপছে, নাচছে। আরে ভাতের হাঁড়ির ঢাকনাটা কেন কাঁপছে? সকলেই জানে ভাত যখন ফুটতে থাকে তখন ঢাকনাটা এরকম নাচে, তাই না? তখন তার মনে হলো আরে তাহলে কিছু একটা ব্যাপার আছে, ঢাকনাটা স্টিল থাকার কথা সেরকম নড়াচড়া করছে কেন? তাহলে ওখানে একটা শক্তি তৈরি হচ্ছে। কিসের শক্তি? স্টিমের শক্তি, তাই না? সেই থেকে দেখো প্রথম মানুষ কি, প্রথম যে মানুষ, এখন আমরা কিসে চলি? এখন ডিজেল, পেট্রোল, ইলেকট্রিক কার। আর প্রথম যে সব যানবাহন চলতো কিসে চলতো? ট্রেন চলতো, জাহাজ চলতো, কিসে চলতো? স্টিমে চলতো। একটা বিশাল বড় বয়লার থাকতো, তার ভেতরে জল থাকতো, আর কয়লা ঢোকানো হতো, কয়লা পোড়ানো হতো, দিলে ওই জলটা ফুটতো, জল ফুটে বাষ্প তৈরি হতো, সেই বাষ্পটা প্রচন্ড বেগে গিয়ে পিস্টনে ধাক্কা মারতো, দিলে ইঞ্জিন চলতো। বুঝতে পেরেছো? এখন যে তাপবিদ্যুৎ কেন্দ্র চলে কি করে চলে জানো? এই যে ফ্যানটা চলছে, এই কারেন্টটা কোত্থেকে এসছে? কোলাঘাট থেকে এসছে, বা এরকম কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এসছে। সেটা কিভাবে চলে জানো? ওরকম বড় বড় বয়লার আছে, দেখবে কোলাঘাট দিয়ে যখন যাবে বড় বড় চোঙগুলো আছে না, সেখান দিয়ে ইয়ে বেরোচ্ছে, দেখবে ধোঁয়া বেরোচ্ছে আর বাষ্প বেরোচ্ছে। ধোঁয়া বেরোচ্ছে সেটা কি? সেখানে কয়লা পুড়ানো হচ্ছে। ওইখানে ওই কয়লা স্টিম আছে, কয়লা পুড়িয়ে ওই জল আছে, সেখানে হচ্ছে কয়লার হিট দিচ্ছে, তার থেকে স্টিম হচ্ছে, প্রচন্ড বেগে স্টিমটা বেরোচ্ছে, সে গিয়ে ওখানে চাকাকে ঘোরাচ্ছে, ঘোরালেই তার থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? তাহলে কোথা থেকে ভাবনাটা এলো? ওই ভাতের হাঁড়ির ঢাকনাটা নড়ছে, কেন নড়ছে? তাহলে কেন আপেল পড়লো? কোথায় প্রশ্নটা এলো প্রথম? কোথায় এলো বলো? মনে। কার মনে? নিউটনের মনে। কেন ভাতের হাঁড়ির ঢাকনাটা নড়ছে? আরেকজন বিজ্ঞানীর মনে প্রশ্ন এলো। এই প্রশ্নগুলো আস্তে 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 একটা একটা গবেষণার সূত্রপাত। তাহলে আমাদের মনেই সব আছে। যা কিছু বই, যা কিছু আবিষ্কার, যা কিছু হয়েছে, যা কিছু ভবিষ্যতে হবে মানুষের জন্য, সবই আমাদের মনের মধ্যে আছে। আবার দেখো মানুষ মানুষকে মেরে ফেলছে, তাই না? অসম্মান করছে, খুব খারাপ আচরণ করছে, হ্যাঁ, যুদ্ধ বাঁধাচ্ছে, এইসব করছে। সেগুলো কোত্থেকে আসছে? সেগুলো মানুষের মন থেকে আসছে। কি? লোভ, ঘৃণা, ক্রোধ, হিংসা, যা কিছু হচ্ছে, যা কিছু খারাপ জিনিস হচ্ছে পৃথিবীতে, সেও মানুষের মন থেকে আসছে। তাহলে আমার মনটা আমাকে ঠিক করতে হবে, সেটা কোনো ভালো কাজে লাগবে, গঠনমূলক কাজে লাগবে, না ধ্বংসমূলক কাজে লাগবে? সেটা দিয়ে আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, নাকি এইটা দিয়ে আমার জীবনটা খুব সুন্দর করে গড়া হয়ে যাবে? মানুষ যারা সুন্দর করে নিজের জীবনটা গড়েছেন, অনেক মানুষের কল্যাণ করেছেন,
তাকে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, সারা জীবন মনে রাখে, যুগ যুগ মনে রাখে। কবে নিউটন ছিলেন, কত বছর আগে মানুষ মনে রাখে, কত বছর আগে গৌতম বুদ্ধ ছিলেন, মানুষ মনে রাখে, তাই না? আবার যারা অন্যায় কাজ করেছে, খারাপ কাজ করেছে, মানুষ 2-4 দিন তাদের কথা মনে রাখে, মানুষ তাদের কথা ভুলে যায়, মনে রাখতে চায় না, ঘৃণা করে, ভালোবাসে না তাদেরকে। আমাকে দেখতে হবে যে আমার জীবনটা যেন অনেক মানুষের কাজে লাগে, অনেক বড় কাজে লাগে। ওই জন্য বলেছি, প্রথমে বলেছি আমরা নেশন বিল্ডার। কি এই অহংকার থাকতে হবে, গর্ব থাকতে হবে, আমি ছোটখাটো কেউ নই, ছোটখাটো কাজ করার জন্য আমি জন্মাইনি, বড় বড় কাজ করবো জীবনে। কি দিয়ে করব বলো? কে আমাকে সাহায্য করবে? আমার মনের সঙ্গে শরীর, কিন্তু সব থেকে বেশি সাহায্য করবে কে? মন। আর সব থেকে বেশি অসহযোগিতা কে করবে? যদি করে থাকে, কে করবে? সেই করবে। তাহলে সব মন আমাদের সব থেকে বড় বন্ধু, আমার সব থেকে বড় শত্রু। যতজন ধ্বংস হয়ে গেছে জীবনে, শেষ হয়ে গেছে, তাদেরকে ধ্বংস করেছে তাদের মন। আর যতজন জীবনে সফল হয়েছে, তাদেরকে সফল করেছে তাদের মন। এই যে 10 লাখ ছেলে পরীক্ষা দিল, 131টা ছেলে র্যাঙ্ক করলো, কি করেছে? কে সাহায্য করেছে ওদেরকে? তাদের মন। তারা মন দিয়ে পড়েছে, পড়াগুলো মনে রেখেছে, সুন্দর করে গুছিয়ে পরীক্ষার খাতায় লিখে দিয়ে এসেছে, তারা সাফল্য পেয়েছে, সকলে তাদের কথা বলছে। আবার দেখো, প্রায় 1,60,000 ছেলে ফেল করেছে, 1,40,000 ছেলে মেয়ে ফেল করেছে। ঠিক আছে, 131 জন যেমন র্যাঙ্ক করেছে, 1 লক্ষের উপরে ছেলে মেয়ে, কারণ 86% পাস করেছে, প্রায় 10 লাখ পরীক্ষার্থী, তাহলে 14% ফেল করেছে। তাহলে আমি 1,30,40,000 ছেলে মেয়ে ফেল করে গেছে। তাহলে ভাবো, 10 লাখ পরীক্ষা দিতে গেল, 131 জন একদম শিখরে উঠে গেল, সকলে তাদের কথা তাদের কথা বলছে, তাদের নাম বেরোচ্ছে, খবর কাগজে বেরোচ্ছে, টিভিতে দেখাচ্ছে, হ্যাঁ, সকলকে দেখাচ্ছে। আবার 1,40,000 অন্ধকারে ডুবে গেল, 1 বছর ফেল, তাদের মন খারাপ, তাদের বাবা মার মন খারাপ, সকলের মন খারাপ। কে অসহযোগিতা করেছে? পাস করার মতো নাম্বারটুকু, 175 নাম্বারটুকু দিয়ে ওঠাতে পারেনি, তাই না? বুঝতে পারছো? তাহলে 700-তে 698ও পাচ্ছে, আবার 700-তে 175 নাম্বারও পেতে পারছে না, ফেল করে যাচ্ছে। তাহলে আমাদেরকে দেখতে হবে, এই মন সে আমাকে উপরে উঠাতে সাহায্য করছে না নিচে নামাচ্ছে। ঠিক আছে, ধরো তোমাকে একটা ঘোড়া দেওয়া হলো, ঘোড়ায় চড়ে তুই চল। অনেক সময় দীঘায় গেলে লোক ঘোড়ায় চড়ে না, পাহাড়ে টাহাড়ে বেড়াতে গেলে বা দীঘাতে গেলে ঘোড়ায় চড়ে। তো তুমি ঘোড়ায় চড়লে, আর ঘোড়া এবং উল্টো পাল্টা লাফাতে শুরু করলো, বন দিকে চলে গেল, গর্তে গিয়ে ফেলে দিল, কি বিপদ হয়ে যাবে। আবার আমি যদি লাগামটা টেনে শক্ত করে ধরে চাবুক মেরে ঘোড়াটাকে ভালো করে ছুটাতে পারি, তাহলে বেশ অনেকটা মজা হবে আমার, অনেকটা রাস্তা আমি সুন্দর ঘোড়ায় চেপে যেতে পারবো, আগে যেরকম লোকে যেত। মনটা সেরকম ঘোড়ার মতো, তুমি যদি তাকে কন্ট্রোল করে তোমার আয়ত্তে রাখতে পারো, তাহলে সে তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আর যদি তুমি তাকে কন্ট্রোলে রাখতে না পারো, সে তোমাকে ছেড়ে ফেলে দেবে। এই বিদ্যাটা কিন্তু আমরা শিখে নেই, বুঝেছ? এটা যদি একবার শিখে নিতে পারো, তাহলে কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, তোমরা যাই স্বপ্ন দেখবে, যাই টার্গেট সামনে রাখবে, যাই ভাবনা করবে, এটা কিন্তু একদিন সফল হয়ে যাবে। ঠিক আছে, হতেই হবে, হবেই হবে। সেই জন্য এই যে নেতাজির নাম করেছি না, নেতাজি জীবনী পড়লে দেখবে, নেতাজি তো সেনাবাহিনী পরিচালনা করছেন, তখন সিঙ্গাপুরে আছেন, আজাদ হিন্দ ফৌজ, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে,
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, সরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, জানো তো? জাপান অ্যাটাক করছে, মানে এরা জাপানের পক্ষে, অপরদিকে তারা আক্রমণ করছে, এরকম চলছে। সিঙ্গাপুরে তখন হেডকোয়ার্টার, আজাদ হিন্দ ফৌজের নেতাজি ওখানে আছেন। হ্যাঁ, রাত্রিবেলা সমস্ত যখন শান্ত হয়ে গেল চুপচাপ, তখন রাত্রিবেলা নেতাজি কি করতেন না, তার একটা গাড়ি ছিল, সেই গাড়িতে চেপে, তখন ব্ল্যাক আউট মানে সমস্ত রাস্তার আলো নিভিয়ে দেওয়া হতো, চারদিকের আলো নিভিয়ে, বাড়ির আলো নিভিয়ে দেওয়া হতো, যাতে শত্রুপক্ষে ওরা বোম ফেলতে না পারে জনবসতিতে রাত্রিবেলা। যার জন্য ওই ব্ল্যাক আউটে নেতাজি গাড়িটা আস্তে আস্তে করে যেত। ওখানে রামকৃষ্ণ মিশন ছিল, রামকৃষ্ণ মিশনের দিকে বলা ছিল গেট কিপারকে, তারা গেটটা খুলে দিত। ঘুমিয়ে পড়ছে গল্প শুনছি। গেটটা খুলে দিত, তিনি গিয়ে তার সেনাবাহিনী, তার সৈনিকের পোশাক খুলে, সাদা পোশাক পরে চুপচাপ বসে কিছুক্ষণ ধ্যান করতেন। ধ্যান করা করে আবার তিনি ফিরে আসতেন। তিনি তো একজন সৈনিক, বীর, তার ধ্যান করার কি দরকার? কি, তার ধ্যান করার দরকার মনটাকে তার আয়ত্তে রাখতে। এত বড় কাজের দায়িত্ব তার উপর, এত বড় একটা কঠিন দায়িত্ব তিনি গ্রহণ করছেন, সেই জন্য তিনি চুপচাপ বসে খানিকক্ষণ ধ্যান করতেন, দিয়ে চলে আসতেন। বুঝতে, তো আমরা সকাল সন্ধে, আমি আজকে তো আর সময় নেই, তোমাদের ক্লাস হবে। তোমাদের ক্লাস করতে ভালো লাগছে তো? এখানে অন্যান্য সাবজেক্ট গুলো তোমাদের ভালো লাগছে কি? এখানে আসতে ইচ্ছে হচ্ছে না, হচ্ছে না? মনে হচ্ছে এখান থেকে কিছু পারা যাবে? কোনো অসুবিধা থাকলে সেটা আমি শুনবো তোমাদের কাছে। আরো কিছুদিন, এই তো 3টে ক্লাস হলো, আরো কিছুদিন তোমরা ক্লাস করো। কোনো সাবজেক্টের সমস্যা হলে, এখানে আরো কোনো অসুবিধা হলে সেগুলো তোমরা বলবে, সেগুলো আমরা শুনবো। আর তোমরা স্কলারশিপের বইটা কিনেছো? এনসিইআরটি টেক্সট বই সেগুলো কিনে নিও, এনসিইআরটি টেক্সট বইগুলো কিনে নিও, স্কলারশিপের বইগুলো কিনে নিও, ঠিক আছে? আর প্রতিদিন সকালে এরকম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এরকম বাবু হয়ে বসে যাবে, ঠিক আছে? একটু আমরা প্র্যাকটিস করে নিই আজকে। বসে যাওয়া হয়ে বসে যাব, চোখ বন্ধ করব, চোখ বন্ধ করব, সকলের কল্যাণ প্রার্থনা করব। জগতে যে যেখানে আছে, বাবা মা, আজকে তো মাদার্স ডে, কত সুন্দর দিন না? আমরা, তোমরা সব গিয়ে মাকে প্রণাম করবে, যদি আজকে এখনো না করে থাকো, আজকে গিয়ে সব মাকে ভালো করে প্রণাম করবে। হুম, মাদার্স ডে আজকে। বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আমার রাজ্যের লোক, দেশের লোক, সারা পৃথিবীর মানুষ, পশু পাখি, জীব জন্তু, যে যেখানে আছে, দুঃখে আছে, কষ্টে আছে, অভাবে আছে, রোগে যন্ত্রণায় আছে, সকলে ভালো থাকুক, সকলে সুখে থাকুক, সকলে আনন্দে থাকুক, কারোর যেন কষ্ট না হয়, এরকম একটা সুন্দর প্রার্থনা প্রথমে করবে। করে নিয়ে তারপর মনটাকে একটা জায়গায় স্থির করবে। আমি আগের দিন বলেছিলাম, প্রথম একটা দেওয়ালে দাগ দিয়ে করতে পারো, একটা কালো দাগ দিয়ে দিলে সাদা কাগজের উপর, শুধু সেটাই ভাববো, সেটা করতে পারো। তা কোনো পবিত্র চিহ্ন ভাবতে পারো, সুন্দর একটা পদ্ম ফুল, গোলাপ ফুল, প্রদীপের শিখা, হ্যাঁ, অথবা ক্রস, ঈদের চাঁদ, এটা ভালো লাগে। অথবা কোনো মহাপুরুষের কথা ভাবতে পারো, স্বামীজির কথা, মা শারদার কথা, যাকে ভাল লাগে। কিছু না হলে আপাতত নিজের মায়ের মুখটা ভাবতে পারি এখন সুন্দর করে। যেটা ভাববো, একটা কিছু ঠিক করে নি, সেইটাই স্পষ্ট করে দেখার চেষ্টা করবো। আজকে মাদার্স ডে, আজকে এসো, আজকে আমরা সকলে মায়ের মুখটা সুন্দর করে ভাবি।
মায়ের পা ছুঁয়ে প্রণাম করছি, এরকম ভাবি। তো ঠিক আছে, থ্যাংক ইউ অল। তাহলে মনে থাকবে কি কি বলেছি, অনেক কথা বলেছি, একটু চিন্তা করে নিও কি বলেছি। আর প্রতিদিন একটু চুপচাপ বসে এরকম একটু ধ্যান করবে, দিলে আস্তে 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 মনটা আয়ত্তে এসে যাবে, মনের উপর অনেক কন্ট্রোল এসে যাবে। তখন দেখবে ছোটখাটো কোনো দিকে মন চলে যাচ্ছে না, আর পড়াশোনা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এই যে তোমার সময় পাও না, প্রচুর চাপ হয়ে যায়, এসব আর হবে না। তখন দেখবে অনেক কম সময় অনেক বেশি কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই পর্যন্ত তোমরা পরের ক্লাসগুলো করো। সামনের সপ্তাহে তোমাদের সঙ্গে দেখা হবে না, তারপরের সপ্তাহে আবার দেখা হবে। ঠিক আছে, তোমাদের এখন তো ছুটি আছে, ছুটিটাকে একটু বেশি কাজে লাগাতে হবে, এই সময় একটু বেশি পড়াশোনা করে নিতে হবে। ভালো ছেলেরা ছুটিই খোঁজে, ছুটিতে একটু এক্সট্রা পড়াশোনা করে নিজেকে এগিয়ে রাখতে হবে। ঠিক আছে,